কোটা আন্দোলনের যৌক্তিকতা নেই বললেন প্রধানমন্ত্রী। বিএনপি জামায়াতকে নিয়ে সতর্ক থাকার আহ্বান। 10 জুলাই শেখ হাসিনা শি জিনপিং বৈঠক, গেম চেঞ্জার সফরে 20 সমঝোতা স্মারক সই। এবং মতিউর দেশেই আছেন জানালেন দুদক আইনজীবী। বেনজিরের দুর্নীতির অনুসন্ধান শেষ পর্যায়ে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে আপনাদের সঙ্গে থাকছে ইসরাত জাহান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বাংলাদেশ কারো রক্তচক্ষুকে ভয় পায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিজিআরের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, অপ্রতিরোধ্য গতিতেই দেশ এগিয়ে যাবে। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করায় পিজিআর সদস্যদের প্রশংসা করেন সরকার প্রধান। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে বাহিনীটির দপ্তরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘুরে ঘুরে বাহিনীর সদস্যদের সাথে কুশল বিনিময় করেন সরকার প্রধান। বিভিন্ন সময়ে দায়িত্বরত অবস্থায় নিহত বীর গার্ডদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেন অনুদান। বিরূপ পরিস্থিতি মোকাবেলা করে জীবনের ঝুঁকি নিয়ে পিজিআর সদস্যরা দায়িত্ব পালন করে জানিয়ে তাদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। জানান, বাহিনীটির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার। গার্ড রেজিমেন্ট অর্থাৎ পিজিআরকে আন্তরিক অভিনন্দন জানাই যে তারা যে তাদের জীবনের উপর ঝুঁকি নিয়ে এবং এই রোদ বৃষ্টি মাথায় নিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে যান। সেজন্য আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টে আর্মার পার্সোনাল ক্যারিয়ার এপিসি প্রদান সহ যুগোপযোগী আধুনিক অস্ত্র সরঞ্জাম সংযোজন করি যাতে করে তাদের দক্ষতা বৃদ্ধি পায়। আওয়ামী লীগ আমলে দেশের অগ্রগতি তুলে ধরেন শেখ হাসিনা। বলেন, বাংলাদেশ কারো রক্তচক্ষুকে ভয় পায় না। নিজেদের অর্থায়নে আজকে পদ্মা সেতু করে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 7ই মার্চের ভাষণে যে বলেছিলেন যে কেউ দাবায় রাখতে পারবা না বাঙালিকে, তো সেটা আমরা প্রমাণ করে দিয়েছি যে কারো ওরকম রক্তচক্ষুতে আমরা ভয় পাই না। আমরা ইচ্ছা করলে নিজেরাও পারি। দেশকে আরও উন্নত সমৃদ্ধ করতে সবাইকে কাজ করার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সক্ষম হব সকলের সহযোগিতায়। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। সন্ত্রাসী দল বিএনপি জামায়াত যেন আর ক্ষমতায় আসতে না পারে সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও বলেছেন, আদালতের রায়ের বিরুদ্ধে গিয়ে কোটা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। পিএসসি পরীক্ষায় আন্দোলনকারীদের কতজন বিগত সময়ে উত্তীর্ণ হয়েছে সে প্রশ্নও রাখেন সরকার প্রধান। প্রণব চক্রবর্তীর আরও একটি রিপোর্ট। 2002 সালে ছাত্রলীগের এক ঝাঁক সাবেক নেত্রীকে নিয়ে প্রতিষ্ঠিত হয় যুব মহিলা লীগ। 22 বছরে পড়ল সংগঠনটি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণভবনে যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের সেবক হিসেবে প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছে, নিশ্চিত করেছে নারীর ক্ষমতায়ন। 21 বছর পর আওয়ামী লীগ যখন সরকার এসেছে তখনই জনগণের সেবক হিসাবেই আমরা এসেছিলাম। মানুষ অন্তত এটুকু পেয়েছিল যে না, জনগণের জন্য আমরা কাজ করি। আমরা বারবার সরকারে এসেছি, আসার ফলে আজকে বলবো যে প্রতিটি ক্ষেত্রে আমরা বাংলাদেশকে একটা উচ্চ আসনে নিয়ে যেতে সক্ষম হয়েছি। রাজনীতির মাঝে বিএনপির বিভৎস চেহারা তুলে ধরার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, তারা যেন আর ক্ষমতায় না আসতে পারে সেদিকটাতে দেশবাসীকে সজাগ থাকতে হবে। বিএনপি সেই 2001-এর পর যেভাবে অত্যাচার নির্যাতন করেছিল আমাদের যুব মহিলা লোকের উপরে, এগুলো মানুষের সামনে তুলে ধরে ওদের বিভৎস চেহারাটা, ওদের জঙ্গির চেহারা, ওদের সন্ত্রাসী চেহারাটাও মানুষের সামনে তুলে ধরতে হবে। তাদের এই অত্যাচার নির্যাতন যেন আবার ফিরে না আসে তার জন্য সবাইকেই আমার মনে হয় আরও
বেশি সক্রিয় থাকতে হবে। কোটা বিরোধী আন্দোলনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন সরকার প্রধান। ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাস করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার। তারা দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাস করেছিল, মেয়েরা বেশি পাস করে বেশি চাকরি পেয়েছে কিনা, সেটা আগে তারা প্রমাণ করুক। আর হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস, কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকে আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। নারী সমাজ সবার সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে বলেও আশা করেন প্রধানমন্ত্রী। মেয়েরা সমাজের অর্ধেক পিছনে পড়ে থাকলে সেই সমাজ কখনো উঠে দাঁড়াতে পারে না। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। 4 দিনের রাষ্ট্রীয় সফরে আজ চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 10 জুলাই বিকেলে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সফরে 20 থেকে 22টি সমঝোতা স্মারক সই হবে, তবে কোনো চুক্তি সই হবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক সহায়তায় গেম চেঞ্জার হিসেবে কাজ করবে প্রধানমন্ত্রীর এই সফর। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নূর নবী। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে দেশটিতে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 বছর পর প্রধানমন্ত্রীর এই 5ম সফরটি নানা কারণে গুরুত্বপূর্ণ। সফরে অতীতের সকল চুক্তির বিষয়ে আলোচনার পাশাপাশি রোহিঙ্গা সংকটের সমাধানে সহায়তা চাওয়া হবে। দুই দেশের বাণিজ্য ঘাটতি পূরণ আর ট্যারিফ ও নন ট্যারিফ বাধাগুলো দূর করার কথা আলোচিত হবে দ্বিপক্ষীয় বৈঠকে। অর্থনৈতিক ও ব্যাংকিং খাত, বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল ইকোনমি, অবকাঠামোগত খাতে উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, 6ষ্ঠ ও 9ম বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ সেতু নির্মাণ, কৃষিজ পণ্য রফতানি, পিপলস টু পিপলস কানেক্টিভিটি সহ 20টিরও বেশি সমঝোতা স্বাক্ষরিত হচ্ছে এই সফরে। Signing the MOU between National Radio and Television Administration and the Ministry of Information and Broadcasting of Bangladesh. আর এভাবে 20 থেকে 22টি MOU স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। বেইজিং থেকে ঠিক কী পরিমাণ ঋণ সহায়তা আসছে সেই পরিমাণ এখনই বলা সম্ভব না হলেও অফশোর ব্যাংকিংয়ের বিষয়ে আগ্রহ থাকবে ঢাকার। তিস্তা বিষয়ে ভারতের প্রস্তাবনা ও কারিগরি দলকে অগ্রাধিকার দিলেও চীনের প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ। দক্ষিণাঞ্চলে মংলা বন্দরের ব্যবস্থাপনা আধুনিকায়ন ও উন্নয়নের দায়িত্ব চীনকে দেবার বিষয়টি স্থান পাবে বৈঠকে। যেহেতু দুই দেশের যৌথ নদী এবং অপর দেশ যার সাথে আমাদের সেই যৌথ নদী, তাদের প্রস্তাব আছে, সুতরাং আমাদেরকে প্রথমে সেই প্রস্তাবটা বিবেচনা করতে হবে। সফরে 9 জুলাই এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট জিন লিকুন এর সাথে বৈঠক এবং ট্রেড বিজনেসমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিটে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃতীয় দিন 10 জুলাই বিকেলে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বসছেন দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী। চায়নার সাথে আমাদের স্ট্র্যাটেজিক রিলেশনশিপ আছে এবং চায়না আমাদের একটি বড় উন্নয়ন সহযোগী রাষ্ট্র। ডেফিনেটলি এই সফর আমাদের সেই সম্পর্ককে আরও স্ট্রেংথেন করবে, আরও ওয়াইডেন করবে। অর্থনৈতিক সংকট উত্তরণে নানা দেশের নানান প্রস্তাব থাকলেও দেশের জন্য সুবিধাজনক ও সহজলভ্য হলেই সেসব সুবিধা বাংলাদেশ নেয় বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আমাদের প্রয়োজনের নিরিখে এবং আমাদের প্যারামিটারগুলো মিট করলে তখনই আমরা সেই সহায়তা গ্রহণ করি। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমান দেশেই আছেন বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, মতিউরের সম্পদ বিক্রি অথবা তুলে নেয়ার মতো ঘটনা ঘটে থাকলে তা খুঁজে জব্দ করতে চায় দুদক। এদিকে সাবেক পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদের দুর্নীতির অনুসন্ধান শেষ পর্যায়ে বলেও জানান সংস্থাটির আইনজীবী। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। কোরবানির ঈদের আগে ছাগলকাণ্ডে আলোচনায় আসেন রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমান। এরপরই বেরিয়ে আসে থলের বিড়াল। মতিউর ও তার পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমিসহ নামে বেনামে অঢেল সম্পত্তি থাকার তথ্য আসতে থাকে। পুঁজিবাজারেও তার মোটা অঙ্কের বিনিয়োগ রয়েছে বলেও খবর বের হয়। এরপরই মতিউরের সম্পদের খুঁজে নামে দুদক।
মতিউর রহমান দুর্নীতির মাধ্যমে দেশে ও বিদেশে অবৈধ সম্পদ অর্জন করেছেন। সেই সাথে হুন্ডি ও আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে অর্থ পাচার করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। আদালত মতিউর রহমানের ফ্ল্যাট ও সম্পত্তি জব্দের নির্দেশ দেন। মতিউরের বিষয়ে দুদকের আইনজীবী সাংবাদিকদের জানান, তিনি দেশে আছেন বলে দুদকের কাছে তথ্য রয়েছে। মতিউর রহমানের বিরুদ্ধে যে অনুসন্ধান কার্য চলছে সে অনুসন্ধান কার্য অনেক দূর এগিয়ে গিয়েছে। আমাদের যতটুকু ইনফরমেশন, উনি দেশ ত্যাগ করতে পারেননি, আমাদের ইনফরমেশন। সাবেক পুলিশ প্রধান বেনজিরের মতো মতিউরের সম্পদ বিক্রি অথবা তুলে নেয়ার মতো ঘটনা ঘটে থাকলে সেটি খুঁজে জব্দ করা হবে বলেও জানান তিনি। উনি যদি টাকা উঠিয়ে নিয়ে যায় ও সেই টাকা কোথায় গেছে সেটা ট্রেস আউট করার সুযোগ আছে। উনিও আইনের আওতায় আসবে। এই সময় উচিত এনবিআরকে পুরো নতুন করে ঢেলে সাজানো। এদিকে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের অনুসন্ধান শেষ পর্যায়ে রয়েছে বলেও মন্তব্য করেন সংস্থাটির আইনজীবী। কমিশনে দাখিল হয় তাহলে কমিশন সিদ্ধান্ত নেবে এই অনুসন্ধান রিপোর্টের উপর ভিত্তি করে। কাজেই আমার মনে হয় সেটা আর হয়তো সময়ের ব্যাপার। খুরশিদ আলম খান জানান, অনুসন্ধান শেষ হলে অর্থ পাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন নিয়ে প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। নিচে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। শিক্ষকদের আন্দোলনে অচল উচ্চ শিক্ষাঙ্গন, শিক্ষার্থীদের বাংলা ব্লকেটে ভোগান্তিতে মানুষ। আমন্ত্রণ আবারও, দেখছেন রাতের 21 সংবাদ। সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল ও বেতন কাঠামোয় সুপার গ্রেডে অন্তর্ভুক্তির দাবিতে সপ্তম দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন করে কর্মবিরতি পালন করছেন দেশের সরকারি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। এতে কার্যত অচল হয়ে পড়েছে দেশের উচ্চ শিক্ষাঙ্গন। শিক্ষকরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। রাসেল খানের রিপোর্টে বিস্তারিত। সরকার ঘোষিত নতুন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে রবিবার সপ্তম দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন করে শিক্ষকদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি। একই সাথে শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামোয় সুপার গ্রেড চালুর দাবিও তাদের। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে কলা ভবনের সামনে অবস্থান নেন শিক্ষকরা। প্রত্যয় পেনশন স্কিম থেকে মুক্তি চান তারা। যাদের হাতে আমরা দেশের নেতৃত্ব দিতে চাই তাদের কাছ থেকে এটি এই প্রত্যয়ের মাধ্যমে মূলত পেনশন ব্যবস্থা করে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করছি, যাদের উপর তাকিয়ে আছেন তারা করবে না, আপনাদেরকেই দায়িত্ব নিয়ে, আপনাকেই দায়িত্ব নিয়ে এই সমস্যার সমাধান করতে হবে। আজকে এই পরিস্থিতিতে আমরা পড়তে থাকলে একসময় আমাদের মতো এই জুনিয়র টিচার যারা ভবিষ্যতে বিদেশে পিএইচডি করতে যাব, আমরা কিন্তু আর দেশে ব্যাক করতে চাবো না। পরে বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের নেতারা বলেন, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। মাননীয় প্রধানমন্ত্রী 4টি স্কিম দিয়েছেন, প্রত্যেক স্কিমও দিয়েছেন, কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ওই প্রত্যেক স্কিম থেকে আমরা বের হতে চাই। প্রত্যেক স্কিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদের পক্ষ থেকে আমাদের দাবি আমরা সেটা প্রত্যাখ্যান করেছি। যারা প্রত্যয় নিয়ে খেলা করছেন, প্রত্যয় চলবে না, আমরা প্রত্যয়ে থাকবো না, আমরা প্রত্যয়ে থাকতে পারি না। এদিকে একই দাবিতে ক্লাস পরীক্ষা বাতিল করে বিক্ষোভ ও সমাবেশ করেছেন চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর ও সিলেট সহ দেশের প্রায় সব সরকারি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। উক্ত কর্মসূচির অংশ হিসেবে আজ আমরা সর্বাত্মক কর্মবিরতি ও 1 ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করছি। গত 1 জুলাই থেকে দেশের 40টি পাবলিক ও সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দাবি আদায়ের লক্ষ্যে এই আন্দোলনে অংশ নেয় কার্যত অচল সারা দেশের উচ্চ শিক্ষাঙ্গন। অংশগ্রহণ করেছে। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল ও 2018 সালে পরিপত্র পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধে চরম ভোগান্তিতে পড়েন কর্মস্থল থেকে ফেরা মানুষসহ রাজধানীবাসী। চলমান আন্দোলনের ধারাবাহিকতায় সোমবারও বাংলা ব্লকেড চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
এই কর্মসূচির প্রথম দিনে রোববার বিকেলে কার্যত স্থবির হয়ে পড়ে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলো। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অফিস শেষে ঘরমুখী মানুষ পড়েন ব্যাপক ভোগান্তিতে। অনেকে হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেন, তবে ছেড়ে দেওয়া হয় জরুরি সেবার যানবাহনগুলো। দুপুরে বাংলা ব্লকেড অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ছড়িয়ে পড়েন বিভিন্ন এলাকায়। নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দেশের উত্তর মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে, তবে সিলেট অঞ্চলে পরিস্থিতির উন্নতি হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে 24 ঘন্টায় কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে ব্রহ্মপুত্র এবং যমুনার নিম্নাঞ্চল পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। প্রতিনিধিদের সহায়তায় সমর ইসলামের রিপোর্ট। কুড়িগ্রামে নাগেশ্বরীর বামনডাঙ্গায় দুধকুমারের স্রোতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 300 মিটার ধসে নতুন করে 12টি গ্রাম প্লাবিত হয়েছে। ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের 6টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 2টি বাঁধ ভাঙার কারণে আমার ইউনিয়নে 8টি গ্রামে পানি এ পর্যন্ত প্রবেশ করছে। ঘরের ভিতরে থাকতে বালি বাচ্চা নিয়ে কোথায় থাকি, রাস্তাতে আসছি, রাস্তাও তো যাবা নাকছে চলি। উজানের ঢলে লালমনিরহাটের মহেশখোঁচা গোবর্ধন 2 নম্বর স্পার বাঁধের সংযোগস্থলে ধস দেখা দিয়েছে। জিও ব্যাগ ফেলে ধস ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। পানিতে তলিয়ে গেছে প্রায় 1000 হেক্টর ফসলি জমি। ঘরের উপরে বিছনার উপর দিয়ে পানি যাচ্ছে। গাইবান্ধায় তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট সহ সব নদ নদীর পানি বিপদসীমার উপরে। সাগহাটা ও ফুলছড়ি উপজেলার অন্তত 23টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। 5 উপজেলার 126টি চরাঞ্চলের 66,000 পরিবার পানিবন্দী। সিরাজগঞ্জ শহরের হার্ড পয়েন্টে যমুনার পানি বেড়ে বিপদসীমার 61 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মৌলিবাড়ি, চর সয়দাবাদ, দুখিয়াবাড়ি, খাস বড়শিমুল, চর গাছাবাড়ি ও পঞ্চসানা গ্রামের বাড়িঘরে পানি ঢুকেছে। বেড়েছে নদী ভাঙনও। জলাইছে পোলাপান নিয়ে বাসায় থাকা যায় না, বাড়িতে লগা জল, এখন কিভাবে থাকি এনে একটু আশ্রয় নিচ্ছি। টাঙ্গাইলে সবকটি নদীর পানি হু হু করে বাড়ছে। ঝিনাই নদীর পানি বিপদসীমার 92 সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্র ও যমুনার পানি 28 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। জেলার ভুয়াপুর, কালিহাতী ও সদর উপজেলার চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রবল স্রোতে ভুয়াপুরের ভালকুটিয়া কাঁচা সড়ক ভেঙে গেছে। এদিকে সিলেটে প্রতিদিনই কমছে সুরমা, কুশিয়ারা সহ সব নদ নদীর পানি। তবে কানাইঘাট, জকিগঞ্জ, বিয়ানীবাজার ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে এখনও পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কাটেনি পানিবন্দী মানুষের দুর্দশা। সমর ইসলাম, 21 টেলিভিশন। এদিকে চলমান বন্যায় দেশের 18টি জেলায় প্রায় 20 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিবুর রহমান। রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, বানভাসী মানুষের পাশে রয়েছে সরকার। সমস্ত জেলা প্রশাসকরা যেখানে যেখানে বন্যা হয়েছে শতভাগ আশ্বস্ত করেছে যে প্রত্যেক জায়গায় পর্যাপ্ত মজুদ আছে এবং যাকে যেখানে সহায়তা করার দরকার তারা করতেছে। আবারও নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে জন্মদিনের অনুষ্ঠানে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, নিহত 4। আবার আমন্ত্রণ, দেখছিলেন রাতের 21 সংবাদ। উৎসব মুখরতায় শুরু হলো রথযাত্রা। রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন আশ্রমে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনার অগ্নিহোত্র যজ্ঞের পর শোভাযাত্রা সহকারে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথকে টেনে নেওয়া হয়েছে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। 9 দিন পর একই পথে উল্টো রথযাত্রায় শেষ হবে এই উৎসব। বিস্তারিত জানাচ্ছেন পার্থসারথী। সনাতনী রীতি অনুসারে চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা শুরু করলেন শ্রী শ্রী জগন্নাথ দেব। স্বামীবাগ ইসকন মন্দির থেকে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থামে শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। ভগবানের জন্য দর্শন করতে এসেছি। রথযাত্রাতে আজকে অনেক মজা করতেছে, অনেক আনন্দ হচ্ছে। আর জগন্নাথের কাছে প্রার্থনা করে যেন আমরা
দেশবাসী মানে আমরা সবাই ভক্তরা সবাই যেন ভাসুরকে সুস্থ থাকি। আমরা রথযাত্রা সেই জগন্নাথকে তার মাসি বাড়ি পাঠাতে 3 ভাই বোন মিলে আজকে রাস্তায় বের হয়েছে আমাদের ভক্তদের কৃপা করার জন্য। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয়, জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন লাখো ভক্ত পুণ্যার্থী। সবাইকে কৃপা পরিবর্ষণ করার জন্য প্রভু জগন্নাথ উনি মন্দির থেকে উনি আজকে রাস্তায় এসে সকল ভক্তবৃন্দকে এবং জাতির বর্ণ নির্বিশেষে সকলকে দর্শন দিয়ে উদ্ধার করার জন্য এই জগতে কি করছেন জগন্নাথ প্রকাশিত হয়েছেন। উনি সমস্ত জীবের মঙ্গলের জন্য এবং যত অশুভ আছে সেগুলো দূর করে এবং উনি রাজপথে দর্শন দিচ্ছেন, এই রাজপথে বেরোচ্ছেন জগৎবাসী এবং এই সমস্ত সৃষ্টি জীবদেরকে উদ্ধার করার জন্য। 15 জুলাই বিকেল 3টায় শোভাযাত্রায় ইস্কন মন্দিরে ফিরে আসবে উল্টো রথ। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে বগুড়ায় রথযাত্রার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন 5 জন, গুরুতর আহত 25 জন হাসপাতালে চিকিৎসাধীন। বিকেলে শহরের সেউজগাড়ি আমতলা মোড়ে এই ঘটনায় নিহতরা হলেন অলোক সরকার, আতসী রানী, রঞ্জিতা মহন্ত, নরেশ মহন্ত এবং অজ্ঞাত আরেক নারী। প্রত্যক্ষদর্শীরা জানান, সেউজগাড়ি ইস্কন মন্দির থেকে বের হওয়া শোভাযাত্রাটি আমতলায় পৌঁছালে রথের চূড়াটি সড়কে থাকা হাই ভোল্টেজের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে আগুন ধরে গেলে রথে বসে থাকা 30 জন আহত হন। তাদেরকে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও মোহাম্মদ আলী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক 5 জনকে মৃত ঘোষণা করেন। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যে জন্মদিনের অনুষ্ঠানে বন্দুকধারীর এলোপাতারি গুলিতে 4 জন নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও 3 জন। কেন্টাকিতে স্থানীয় সময় শনিবার সকালে একটি বাড়িতে বন্দুকধারীর গুলিতে ওই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ বলছে, হামলার পর সন্দেহভাজন হামলাকারীকে একটি প্রাইভেট কারে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে হামলাকারী আত্মহত্যা করেছেন। আহত 3 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক। সন্দেহভাজন হামলাকারীর পরিচয় আংশিক প্রকাশ করেছে পুলিশ। হামলাকারীকে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ হিসেবে উল্লেখ করলেও তার ছবি বা বিস্তারিত কিছু জানানো হয়নি। এবারে খেলার খবর। নয় দলের অংশগ্রহণে পল্টনের কাবাডি স্টেডিয়ামে চলছে সিনিয়র সার্ভিসেস কাবাডি টুর্নামেন্ট। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকী। ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৃষ্ঠপোষকতা প্রতিষ্ঠান স্বপ্নভূমি প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিলন হাসান। উদ্বোধনী দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় বিমান বাহিনী ও বিজিবি। দ্বিতীয় ম্যাচে নৌবাহিনীর বিপক্ষে লড়বে আনসার ভিডিপি। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। কোটা আন্দোলনের যৌক্তিকতা নেই বললেন প্রধানমন্ত্রী, বিএনপি জামায়াতকে নিয়ে সতর্ক থাকার আহ্বান। 10 জুলাই শেখ হাসিনা শি জিনপিং বৈঠক, গেম চেঞ্জার সফরে 20 সমঝোতা স্মারক সই। এবং মতিউর দেশেই আছেন জানালেন দুদক আইনজীবী, বেনজিরের দুর্নীতির অনুসন্ধান শেষ পর্যায়ে। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21রাষ্ট্রবি.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।